তোমার কাছে এই প্রার্থনা করি, আমার এই রাজ্যে গরিব দুঃখী প্রজারা তাদের তুমি সুখে রেখো খোদা। প্রজাদের সুখে রাজা সুখী, আর প্রজাদের দুঃখে হবে রাজা দুঃখী। কোথায় অমর খাউজির অমর? হিন্দু মুসলমান সবাই গরিব প্রজা যারা আছে তাদের খাদ্যের প্রয়োজন, তাদেরকে আপনি খাদ্য দিবেন। তাদের বস্ত্রের প্রয়োজন, তাদেরকে আপনি বস্ত্র দিবেন। তাদের অর্থের প্রয়োজন, তাদেরকে আপনি অর্থ দান করবেন। আমি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবো, আর যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেবো, আর যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দেবো। আপনি এখন ওই বাড়ির চলে যাবে, সেখানে গিয়ে গরিব প্রজাদের বুঝাইয়ে সুজাইয়ে আপনি বলবেন তারা যেন কর্তা দিয়ে দেয়। যদি কেউ না যায় তাদের কোনো কুটো কথা আপনি বলতে পারবেন না, কথাটা মনে রাখবেন। তাই হবে, এটা হচ্ছে নবাবের আদেশ। আমাকে বলেছে ওই উদান চলে গিয়ে প্রধান মহল থেকে রাজকর আদায় করতে, আরো বলেছেন যে রাজকর দিতে অসম্মত হবে তাদেরকে যেন আমি কিছু না বলি। না, তাদেরকে যদি আমি আপনার বিরুদ্ধে খেপিয়ে না তুলি তবে আমি কেমন করে এই রাজ্যের নবাব হব? আমার অনেক দিনের স্বপ্ন আমি রূপনগরের নবাব হব। চলে কেমন করেই হোক আমাকে এই রূপনগরের নবাব হতেই হবে। তাই আমি ওই প্রজা মহলে গিয়ে প্রজাদেরকে চাবুকের পর চাবুক মেরে ওদের পিঠে ছাল তুলে নিয়ে তবেই আমি তোমার বিরুদ্ধে ওদেরকে খেপিয়ে তুলব। তারপর আমি হবে রূপনগরের নবাব। আমাদের রাজস্ব আমি তো দিন কাটাচ্ছি, আজ 3 দিন 4 দিন কোনো খাদ্য নেই। এরপরে আমি কেমন করে তোদের কাছ থেকে রাজকর আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এবার বুঝে নেই আমার হাতের আমি বলছি
সহ্য করতে পারছিস না? তাহলে তাহলে এতদিন রাজস্ব দেশনি কেন বল? কেমন করে দেব বলুন তো না? আমার চুরি ভয়ে ফসল তুলতে পারতাম। আমরা চাষি হয়ে বাজারে ফসল বিক্রি করে সেই ফসলের টাকা দিয়ে আপনাদের রাজস্ব দিতে পারতাম না। তোরা না খেয়ে থাকবি তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা চাই আমাদের রাজস্ব দিবি কিনা বল? যদি আমাকে চাবুকি দিয়ে পিঠের চাল তুলে দেন, তবু তো আমার রাজস্ব দেওয়ার মতো সাধ্য নেই। তো না কেমন করে দেব বলুন? আমি কেমন করে রাজস্ব দেব না? ওদের কাছ থেকে কেমন করে রাজপার আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। সুদাম করে কি না হচ্ছে আঙ্গুল যে পাকা করে ঘিট সেটা আমি ভালো করেই জানি। আর আদর্শ দিবি কিনা? আর আমরা এমনে ভাবে বসে থাকবো না। এই রাত্রের যত কৃষক আছে সবাইকে নিয়ে আপনাদের প্রতি আমরা খেপিয়ে তুলবো। তারপর আপনাদের হাতের চাবুক কেড়ে নিয়ে আপনাদের পিঠে আমি আপনার এই তো পায়ে ধরে বলতে তোকে আমি 3 দিনের সময় দিয়ে যাচ্ছি। 3 দিনের মধ্যে যদি রাজধানী না যদি আবার আমাকে আসতে হয় তাহলে তোকে আমি তোর এই বাড়িতেই দিয়ে যাব জীবন্ত। কথাটা তোর যেন মনে থাকে। খোদা পাক আমরা গরিব পেছন বেশি পড়ে আজ আমাদের পরে অত্যাচার চাবুকের পরে চাবুকে দিয়ে পিঠের ছালগুলো তুলে দিচ্ছে। হে বুড়ি কেউ নেই ওই রাজার বিরুদ্ধে খেপে তুলবে। হয় খোদা তাহলে কি আমরা এই সমাজে বেঁচে থাকবো না? খোদা তুমি ওদেরকে তো মনে করো খোদা, ওদেরকে তো মনে। আমি অতিথি মঞ্চে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি 4, 5, 6 নং ওয়ার্ডের মহিলা মেম্বার শামসুন্নাহার হককে। মহিলা মেম্বার 4, 5, 6 নং ওয়ার্ডের শামসুন্নাহারকে। অশান্তি শুরু হয়ে গেল। হায় খোদা, আজ নিশীথে আমি কি স্বপ্নে দেখছি খোদা, যে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলল, ওগো তুমি শীঘ্র চলে এসো সর্বদাই।
আমার মনে হয় আমি আর হয়তো বাঁচব না খোদা। হায় খোদা, আমার এই রূপনগরের সিংহাসন অবশিশু কামাল আমি কার হাতে অর্পণ করে যাব খোদা? আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না খোদা। কোথায় প্রহরী? পাঞ্জা হাজির, আদেশ করুন হুজুর। যাও প্রহরী বেগম হোসনা বানু ও শিশু কামাল উদ্দিন ওমর খাকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি হুজুর। হায় খোদা, কি হয়েছে জাহাপনা? বেগম, আজ নিশিতে আমি একই স্বপ্নে দেখেছি কে যেন আকাশের দ্বার খুলে আমায় দেখে বলল গো তুমি শীঘ্র চলে এসো স্বর্গধামে। আমার মনে হচ্ছে আমি হয়তো জাহাপনা, এই কি বলছেন আপনি জাহাপনা? আপনি আমাকে একা রেখে ওই পরলোকে চলে যাবেন না জাহাপনা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আপনি আমাকে এই অল্প বয়সে কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। শুধু আমার মনে এই দুঃখ রইল, তোমাকে আমি তাতে মানুষ করতে আপনি শান্ত হন জাহাপনা। আপনি যদি এমন করেন তাহলে প্রজারা যে সবাই মর্মাহত হয়ে পড়বে জাহাপনা। পুলিশ সাহেব, আমি যদি কোনো অন্যায় অত্যাচার অবিচার করে থাকি তাহলে আমাকে ক্ষমা সে কি বলছেন জাহাপনা? পুলিশ সাহেব, আমি আজ নিশ্চিতে একটি স্বপ্নে দেখেছি না জাহাপনা, কে যেন আমাকে পারছি না জাহাপনা। শান্ত হন জাহাপনা। আপনি শান্ত হন জাহাপনা। ঈশ্বরানী, শুধু আমার মনে এই দুঃখ রইল, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমায় হাত ছাড়িয়ে দিবে। কথা বলা জাহাপনা, কথা বলা। এসো বাবা কামাল, এসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে তোমাকে এই সিংহাসনে বসিয়ে আমি যেন মৃত্যুবরণ করতে পারি। পিতা, মেয়ের যেমন না এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। আমার একটি কথা রাখবে বেগম, এই কামাল পর্যন্ত না হওয়া পর্যন্ত এই রূপনগরের রাজ্য তুমি পরিচালনা করবে। আমার শিশু কামাল উপযুক্ত হলে তুমি তাকে রাজ্য ফিরিয়ে দিবে। কথাটা মনে রাখবে বেগম। পিতা, আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। আমি এক্ষুনি চলে যাব খোদা। আমি কি করব? হায় খোদা। পিতা, পিতা, কথা বলো পিতা। আমাদের একা রেখে কোথায় চলে যাবে? পিতা বলে ডাকবো।
ফিরে আসবে না। শান্ত হও বাবা কামাল, তোমার এই পিতা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি যে এখনো জীবিত আছি বাবা। আমি তোমাকে লালন পালন করে সুর শিক্ষায় শিক্ষিত করে তোমাকে আমি রাজকুমার করে দেবো। কামাল পিতাজি চলে গেছে আমার, যাবো না, যাবো না, কখনো যাবো না। পিতা বেগম সাহেবা আপনি শিশু কামালকে নিয়ে ওই অন্তঃপুরে যান, আমি যা আপনার সব কারণ ব্যবস্থা করি। না তাই করুন, আমি শিশু কামালকে নিয়ে অন্তঃপুরে চলে যাচ্ছি। আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না, আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না। বাবা কামাল, বলো পিতা।
তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে ছলে বলে করে কৌশলে যেমন করে হোক ওই শিশু কামালকে হত্যা করে আমি হবে এই রূপনগরের আমি কি আছিস এই মুহূর্তে যা আপনাকে নিয়ে সৎকারের ব্যবস্থা করো। হ্যালো না আমাকে বসে থাকলে চলবে না। এই মুহূর্তে সেনাপতি জাফর আলী খানকে সঙ্গে করে এমনই করে আমি রূপনগরের নবাব হব। যাই এবার ওই সেনাপতি জাফর আলী খানকে সঙ্গে করে তারপর বন্দি করে দেখতে হবে কেমন করে ওই শিশু কামালকে হত্যা করা যায়। সেনাপতি জাফর আলী খান, মন্ত্রী সাহেব আচ্ছা জাফর আলী খান, আপনাকে আমি একটি কথা বলতে চাই। আপনার কি এই রূপনগরের হতে মন চায় না? মন্ত্রী সাহেব সেনাপতি থেকে অধীর হবে, এই রূপনগরের উজির আমার হতো তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। এই কাজই করতে হবে মন্ত্রী সাহেব। আপনি হন এই রূপনগরের উজির আর আমি হবে এই রূপনগরের নবাব। হ্যাঁ, আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো শিশু কামালকে চিরদিনের জন্য এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর ওই বেগম হোসেন করতে হবে এই কি বলছেন মন্ত্রী সাহেব? সেনাপতি জাফর আলী খান, তা না হলে যে আমি এই রূপনগরের নবাব হতে পারবো না আর তুমি হতে পারবে না এই রূপনগরের রুজি। আর একটি কাজ করতে হবে, পথের কাটা রাখতে নেই, বেগম সাহেবকে করতে হবে কারাবন্দী। বেগম সাহেবাকে করতে হবে কারাবন্দী, শিশু কামালকে করতে হবে হত্যা। এই কি উপায়ে শিশু কামালকে হত্যা করা যাবে? সে সুযোগ হয়তো আপনাদের আর কোনোদিন হবে না। ইব্রাহিম, তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে এসেছি আপনাদেরকে বাধা দিতে নয়, আপনাদেরকে পূর্বের কথা জানিয়ে দিতে। ইব্রাহিম, ভুলে গেছেন সেই অতীতের কথা। একবার মনে করে দেখুন, আপনার পুত্র কন্যা ছেলে বাচ্চারা রাস্তায় রাস্তায় বেরোচ্ছে এক মুষ্টির জন্য। সেদিন আপনাকে নবাব করে এই আগমনের স্থান দিয়ে চলবে আর নবাব মৃত্যু হতে না হবে আপনি তাদেরকে হত্যার স্মরণ হুঁশিয়ার। ভূমিকে আমাকে থামাতে পারবে না, এই সুযোগ তোমরা কোনো দিন পাবে না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে কি করবে ভেবেছ আমি তোমাকে ভয় পাচ্ছি? না, তুমি কখনো ভেবো না। আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছি, তোমাদের এই ষড়যন্ত্র ভুলে যাও, তাহলে এই ইব্রাহিম তোমাকে ক্ষমা করবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমার স্থল হবে অন্ধকার কারাগার। সেনাপতি জাফর আলী খান, আমি দেখছি সবার আগে শিশু কামাল ও বেগম সাহেবাকে হত্যা করার আগে এই ছোট লোক চাষার বাচ্চা ওই ইব্রাহিমকে আগে হত্যা করতে হবে। চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, কেমনই করে হত্যা কেন শিশু কামাল বেগম সাহেবকে কোরবানি নির্মমভাবে বসে থাকলে চলবে না। সেনাপতি জাফর আলী খান, তুমি এই মুহূর্তে ছুটে যাও, ছুটে গিয়ে তোমার কাজ তুমি আসিনি
হ্যালো, হে মেহেরবান খোদা, তুমি এই লিখেছিলে আমার কপালে, স্বামী আমাকে একা রেখে ওই পরলোকে চলে গেছে। এখন আমি অপুষ শিশুকে নিয়ে এই রাজ্য আমি কি করে পরিচালনা করব? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। আপনি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে ইব্রাহিম? বেগম সাহেবা, উজির সাহেব ও সেনাপতি জাফর আলীকে স্বতন্ত্র করেছে। আপনাকে করবে বন্দী, শিশু কামালকে করবে হত্যা। আমাদের হত্যা করে তাদের লাভ অনেক। বেগম সাহেবা, আপনাকে বন্দী করে শিশু কামালকে হত্যা করে উজির বর্গা হবে এই রূপনগরের নবাব, এই সেনাপতি জাফর আলীকে হবে তার প্রধান উজির। তাই আমি আপনাকে শেষবারে অনুরোধ করছি, আপনি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। না ইব্রাহিম, শত্রুর ভয়ে আমি কণ্ঠিত নই। স্বামীর বঞ্চিত সিংহাসন ছেড়ে আমি চলার মতন কোনোদিন পালিয়ে যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরবো। বেগম সাহেবা, আপনি কেন বুঝতে পারছেন না? বাঁচাতে হবে রূপনগরের সিংহাসন, বাঁচাতে হবে শিশু কামালকে। এই রূপনগরের সিংহাসন, এই শিশু কামালকে দিয়ে একটি পরিচালনা যে করতে হবে। ইব্রাহিম, তুমি এ কথা বলো না ইব্রাহিম। শিশু কামাল যে আমার একমাত্র নয়নের মণি। ইব্রাহিম, কামালকে ছেড়ে আমি কিছুতেই বাঁচবো না ইব্রাহিম। বেগম সাহেবা, আমি জানি শিশু কামাল আপনার একমাত্র নয়নের মণি, সেটাও আমি ভালোভাবে জানি। একটি সন্তান মায়ের কলিজা থেকে যখনই হারিয়ে যায় তখন মায়ের কলিজা রাজি কেমন করে, তাও আমি বুঝি। বেগম সাহেব, আমি বলছিলাম কি, আমি এই মুহূর্তে আপনাকে অনুরোধ করছি, আপনার শিশু কামালকে পালিয়ে আপনার যেতেই হবে। ওই শয়তান রাত জালিমরা আপনাদেরকে ক্ষমা করবে না। শিশু কামাল, তাহলে কি আপনি আমার কথা রাখবেন না বেগম সাহেবা? আপনি যদি আমার কথা অনুরোধ না রাখেন তাহলে আমি বাধ্য হব শিশু কামালকে নিয়ে যেতে। কারণ শিশু কামালকে বাঁচতে হবে, বাঁচাতে হবে এই রূপনগরের নবাব মহল। একদিন এই শিশু কামালকে এই রূপনগরের নবাবই বাঁচাবো। এই কথাটা আমি আপনাকে বাধা দিয়ে গেলাম। বেগম সাহেবা, আপনি আমাকে ক্ষমা করবেন। এসো ভাই, তুমি আমার পক্ষে এসো, আমি তোমাকে মানুষের মতো মানুষ করার ব্যবস্থা করবো। বেগম সাহেবা, আমাকে অনুরোধ করবেন না। এসো এসো কামাল, এসো কামাল, তুমি আমার পক্ষে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। বেগম সাহেবা, সম্মানিত দর্শক বিন্দু, আমাদের মাঝে আজকের দুজন অতিথি হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত হয়েছে। আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন, এর জন্য আমি কিছু সময় চেয়ে নিচ্ছি। কোথায় পাবে সেনাপতি জাফর আলীর হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। তুমি কোথায় পালিয়ে যাবে? তুমি কোথায়? তুমি কোথায়? তোমাকে
কিচ্ছু হবে না সেনাপতি জাফর আলী খান। চৌধুরী সাহেব শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গিয়েছে। হ্যাঁ, পালিয়ে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম শত শত পাহারা থাকতে কেমন করে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমি তাই ভাবছি সাহেব, শত শত পাহারা থাকতেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। তোমাকে তো আমি বলেছিলাম সবার আগে ওই ছোট লোকটা আসার বাচ্চা ইব্রাহিমকে তুমি আগে শেষ করে দাও। তুমি তো আমার কথা শুনবে না। সেজন্য কোনো চিন্তা করবেন না অজি সাহেব, আমি আজই যেমন করে হোক না কেন ইব্রাহিম শিশু কামালকে খুঁজে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। হ্যাঁ, তাই করতে হবে। তা না হলে যে আমাদেরকে এই সিংহাসন কিছুতেই পাবো না। তা কিছুতেই পারবে না। একে বেগমী সাহেবা, অসময়ে আপনি এখানে? আমি এসেছি তোমাদের কাজের প্রতিদান দিতে। প্রতিদান দিতে? তার মানে আর মানে শিশু কামালকে আগে যে মৃত্যু দেখিনি সে কোনোদিনই মারতে পারবে না। আপনি কি বলতে চান শিশু কামালকে আমরা হত্যা করতে চাইছি? আর বলতে নয়, তোমাদের কাজের প্রতিদান দিতে। আমি সাহেবা তোদেরকে আমি আজ হাড়ে হাড়ে চিনে ফেলেছি। যদি ওই মেহেরবান খোদা তাআলা যদি ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে না যেত তাহলে নিশ্চয়ই শিশু কামালকে তোরা মেরে ফেলতি। হ্যাঁ বেগমী সাহেবা, আমি আগে বুঝতে পারিনি ইব্রাহিম শিশু কামালকে নিয়ে এমন করে পালিয়ে যাবে। যদি বুঝতে পারতাম তাহলে সবার আগে শেষ করে দিতাম ওই ছোট লোকটা সর্বোচ্চা ইব্রাহিমকে। কি? তোরা আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? এই কে আছিস? বন্দি করে নিও খারাপ দুইটাকে। এই বেগম সাহেবা, আপনার কাছে কেউ সাড়া দিবে না। এই কে আছিস? বেগম সাহেবাকে হে মেহেরবান খোদা, যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল আজ আমি তাদের হাতে বন্দি। হে মেহেরবান খোদা, তুমি ওই নিমখারাম বেঈমানদের শাস্তি দিও খোদা, শাস্তি দিও। বেগমী সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। এবার ইচ্ছা করতে পারেন আপনাকে আমরা এই দুনিয়ার মুখ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারি, কিন্তু না, আমরা তা করবো না। আপনাকে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে আপনাকে আমরা তিলে তিলে শেষ করে দেব। সৈনিক! কোথায় পড়ি? এই মুহূর্তে বন্দি বেগম সাহেবকে লেগে অন্ধকার তারা করছে, লেগে মাদুরটা বাজে রাখবে আর একটু বেলা দিবে শুধু শুকনার রুটি। সৈনিক বেগমী সাহেবাকে বিছনায় দেবে, চাবুকের পর চাবুক, আর ক্ষুধা লাগলে দিবেন তাকে শুকনো এক টুকরো। ওরে বেঈমানের দল,
সেনাপতি জাফর আলী খান, বলো রুজি সাহেব। এবার তো আমাদের পথ হয়ে গেল একেবারে পরিষ্কার। এবার তুমি হতে পারো এই রূপনগরের উজির, আর আমি হতে পারি নজরের নবাব। আজ থেকে আপনি আমার জাহাপনা। এই মুহূর্তে আপনাকে আমি ওই মসনদে বসিয়ে দেব। চলুন আপনাকে আমি মসনদে বসিয়ে দিচ্ছি। সেনাপতি জাফর আলী খান, এই মুহূর্ত থেকে আমি হলাম এই রূপনগরের নবাব। আর নবাব হয়ে আমি তো অনেক আনন্দিত। এখন তো সেনাপতি জাফর আলী খান এই সিংহাসনে আমাকে কি লাগছে? এই সিংহাসনে আপনাকে অতি উত্তম মানিয়েছে জাহাপনা। তাই তো আমি এই সিংহাসনে বসে অনেক আনন্দিত ভোগ করছি। তাই আমি সেই আনন্দে আমি আরো আনন্দিত হতে চাই। এই মুহূর্তে এই কে আছিস? ভাইজিকে পাঠিয়ে দাও। রূপচক না আজকে না তোমাকে অনেক ভালো দেখাচ্ছে। হুজুর হুজুর একটু দেরি হয়ে গেছে হুজুর। ভাইজি রে অনেক দূরে গেছিল, আসতে তো সময় লাগতেছে। পাঠিয়ে দাও। বাসি সেনাপতি জাফর আলী খান, এই মুহূর্তে বসে থাকলে চলবে না। আমাদের কি খুঁজে বের করতে হবে সেই পথের কাঁঠা ইব্রাহিম আর ওই শিশু কামালকে নিয়ে সে কোথায় পালিয়ে গেল। তোমাকে খুঁজে বের করতে হবে, তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করতে হবে। এই করতে হবে জাহাপনা। হুজুর বাইরে ভ্যান কি রূপ করতেছে, পাহাড়ে ধরে নিয়েছে দেবে। যা এই যাই দিছি একেবারে পাইতেছি না ধরে বাপ শ্রাবণের বিবি আমি সামনে দুই খেলা হবে তিনটা শেষে হবে রে মজা নেশাটা হালকা মায়া নেশাটা হালকা মায়া
একটু সাইডে দেন যাব না হুজুর এই মুহূর্তে ভাইজিকে তুমি হীরা মণি মুক্তা দিয়ে খুশি করে দাও। তোমাকে বন্ধন বলতে দিয়ে দেব ঠিক আছে উদয় সাহেব, আমাদের কাজ বসে থাকলে চলবে না। এই মুহূর্তে খুঁজে বের করতে হবে কোথায় ওই ছোট লোক পেশার বাচ্চা ইব্রাহিম ওই শিশু জামালকে নিয়ে কোথায় পালিয়ে গেছে। তুমি এই মুহূর্তে খুঁজে বের করে ওদেরকে তুমি করবে নির্মম ভাবে। কোথায় পালিয়ে যাবেন সেটা বলি দাও ভরানিটা হাত দিতে তুমি কিন্তু তাই নাই পাবে না হ্যালো হ্যাঁ মেহেরবানি খোদা, আমাকে এই সংসারে তুমি এমন অভাবে ফেলেছ, একটি পুত্র কন্যাও তুমি আমাকে দিলে না। আজ আমাকে একা একা সংসারে কেমন করে আমি চলি খোদা। হে খোদা, তুমি বলে দাও এই একঘেয়ে জীবন আমি কেমনি করে কাটাই খোদা, কেমনি করে কাটাই। কদমালি বাড়িতে আছো? কদমালি, কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? আমি ইব্রাহিম। হ্যাঁ ভাই ইব্রাহিম, এত রাত্রে তুমি কিসের জন্য আমার কাছে এসেছো ভাই? আমি এসেছি কদমালি, আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে। ছেলেটিকে আমাকে দান করতে? হ্যাঁ, তুমি ডাকো ভাই, ছেলেটিকে তুমি ডাকো, আমি ওকে দেখি দুই নয়ন ভরে দেখবো। শোনো কদমালি, এই ছেলে তোমার নিজের ছেলে হয়ে থাকবে। ভাই, আমার যে কোনো কন্যা পুত্র নেই, তাই তুমি আমাকে একটি পুত্র দান করবে। আমি ওই পরম খোদার কাছে তোমার জন্য দোয়া করব। হে খোদা, আজ আমাকে ইব্রাহিম একটি পুত্র দান করছে, তুমি ইব্রাহিমকে সুখে রেখো খোদা, ইব্রাহিমকে তুমি সুখে রেখো। এসো এসো ভাই কদমালি, তুমি আমার সঙ্গে এসো, আমি ছেলেটিকে তোমার হাতে তুলে দেবো। ভাই চলো, আমি ছেলেটিকে নিজের মনে করে এই বুকে তুলে নিব, এই বুকে তুলে নিব। বাবা কাজল, কোথায় গেল ছেলেটি? ছেলেটিকে যে আমি দেখতে পাচ্ছি না।